মনে হয়েছে যে মানে গাধার পশ্চাৎদেশে সুড়সুড়ি দিলে যে অবস্থা হয়, আসিফ নজরুল সেই গতিতে হাঁটছেন। আজকে কিছুক্ষণ আগে আমি ২ টা টেলিভিশনে দেখলাম। একই রকমের ছবি দিয়ে তারা নিউজটা করেছে। হঠাৎ করে দেখলাম একটা ছবি ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে আ আসিফ নজরুলের যেই শাশুড়ি, আসিফ নজরুলের শাশুড়ির নাম আপনারা জানেন শাবন হুমায়ূন আহমেদের আ কি বলবো? স্ত্রী বলি যাই হোক। তো হুমায়ূন আহমেদের স্ত্রী হচ্ছে এখন আসিফ নজরুলের এই শাশুড়ি কাম বান্ধবী। তো এই শাশুড়ি কাম বান্ধবীর একটা পোস্ট ভাইরাল হয়েছে। সেটা পোস্টটা বোধহয় ২০২০-২১ এরকম মানে এই উপদেষ্টা হওয়ার আগের ঘটনা। সেখানে আসিফ নজরুলের একটা পোস্ট করেছিলেন। সেই পোস্টের ভেতরে গিয়ে এক মেয়ে, আ মেয়েও সেও ওই ওদের ক্লাসেরই। ওরা যেই ক্লাস বিলং করে ওই ক্লাসেরই একজন। সে গিয়ে কোন একটা পোস্ট করেছে। আমি চিনি না তাকে, সম্ভবত নায়িকা, গায়িকা কিছু একটা হবে। সেইটাতে পোস্ট করার কারণে শাওন আবার গিয়ে বলেছে, "আমার জামাইয়ের দিকে তাকালে চোখ উপড়ে ফেলবো।" হুম? তো এখন আমি মনে করি আসিফ নজরুলকে নারী ও শিশু বিষয়ক এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে খুব দ্রুত তাকে ওইখানে পাঠানো হোক বদলি করে। কারণ আইন মন্ত্রণালয়ে আর আইন বিভাগের শিক্ষক এক জিনিস না। এইটা পরিচালনা করার মতো সেই প্রশাসনিক দক্ষতা আসিফ নজরুলের এমনিতেই নাই। এটা ঠাট্টা বা আমাদের অভিযোগ আমাদের কথা শুনে নাই এইজন্য না, এমনিতেই নাই। এখানে কোন একজনকে হইতে হবে যার কিনা আইন পেশায় সে হইতে হবে, হইতে পারে সে বিচারক, হইতে পারে ব্যারিস্টার, হইতে পারে ওই ধরনের কোন একজন কেউ। তারা আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নিবে। আসিফ নজরুল আইন মন্ত্রণালয় চালানোর মতো এই যোগ্যতা নাই। এবং আসিফ নজরুল এখন যেটা করছে বিভিন্নভাবে যেটা শুনছি যে তিনি আ কোন একটা টেলিভিশন চ্যানেল থেকে যদি নাকি কোন একজন পুরুষ ফোন করে যে, "স্যার আপনার একটা বক্তব্য দরকার", উনি রেসপন্স খুব আস্তে, আস্তে করেন। কোন নারী যদি করেন খুব দ্রুত উনি ইন্টারভিউ দেন। আর নারীদেরকে ছাড়া উনাকে এখন পাওয়া যায় না। এরকম টেলিভিশন মালিক, তারপরে টেলিভিশনের বিভিন্ন জনের কাছে কথা বলে শোনা যাচ্ছে। এখন মূল কথায় আসি যে আসিফ নজরুলকে আমরা গত ৭-৮ দিন ধরে এই মাহমুদুর রহমান ভাই দেশে যাবে এটা মোটামুটি ঘোষণা দিয়েই যাওয়া হয়েছে। এরকম না যে মাহমুদুর রহমান ভাই খুব গোপনে দেশে ঢুকেছেন। তারপরেও সরকারের পক্ষ থেকে কেন কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয় নাই যে উনি যে আসছেন উনার ব্যাপারে তো সব তথ্য জানে সরকারের কাছে আছে যে উনার নামে কয়টা মামলা আছে কি, কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এখন উনারা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন সেটা হচ্ছে আসিফ নজরুল এই আ কি বলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে মামলা ছিল সেই মামলায় ৭ বছরের কারাদণ্ড। এই মামলার যে ধারা সেই ধারা অনুযায়ী এইটাতে তাকে জামিন দেওয়া সম্ভব হয় না। গতকালকেও যে কথাটাই বলেছে যে এখন কোন সাধারণ সরকার নাই দেশে। এদেশে একটা বিপ্লবী সরকার। সেই বিপ্লবী সরকারের যেভাবে সংবিধান ভায়োলেট করে তারা সরকার পরিচালনা করছে, এই মাহমুদুর রহমানের ক্ষেত্রে সেটা করা সম্ভব ছিল। বাংলাদেশের সংবিধানের কোন জায়গায় লেখা আছে যে যারা ১৯ থেকে ৫ তারিখ পর্যন্ত খুনের সাথে জড়িত ছিল, সেই খুনিদেরকে ক্যান্টনমেন্টের ভেতরে ঢুকিয়ে তাদেরকে জামায়াত আপ্যায়ন করা হচ্ছে। ২ জন, ৫ জন, ১০ জন, ২০ জন করে বর্ডার পাস করে দেওয়া হচ্ছে। এটা বাংলাদেশের সংবিধানের কোথায় আছে? একজনকে আটক করা হচ্ছে আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে তার ছবি ভাইরাল হয়ে গেল। হঠাৎ করে ২ ঘন্টা পরে শুনছি তাকে আটক করা হয় নাই। এটা কিভাবে সম্ভব? সবকিছুই তো অস্বাভাবিকভাবে চলছে। তাহলে শুধু মাহমুদুর রহমানের ক্ষেত্রেই এত আইন, এত স্বাভাবিক, এত স্বচ্ছতা দেখানোর প্রয়োজন মনে হলো সরকারের, এটা আমাদের কাছে ভাল লাগেনি। এখন আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা কথা বলছি আর ধমক-টমক দিচ্ছি, এটাতে ওই গাধার পিছনে সুড়সুড়ি দেওয়ার মতোই মনে করছে যে, যা সুড়সুড়ি দেয় দেক, এটা চলে যাবে। এই জায়গায় কনক ভাই থাকা যাবে না। আমি আজকে আপনাদের যারা এই প্রোগ্রাম দেখছেন, তাদের সবার উদ্দেশ্যেই বলতে চাই, আমার এখানে অতিথি যারা আছেন তাদেরকেও বলতে চাই, আমরা রাজপথে একদম যেগুলো ও যে অন্যায় অনিয়ম হচ্ছে, সার্জিস আলম এখানে আছেন, হাসনাত আব্দুল্লাহ কালকে ছিলেন, এই প্রশাসনের ২ জন ছাত্রদের প্রতিনিধিও আছেন। সো যারা বিপ্লব করেছেন তারা জানে যে তারা কেন বিপ্লব করেছেন। এইখানে আলী ইমাম মজুমদারের মতো এইসব চোর বাটপার সারা জীবন সরকারের টাকা পয়সা গিলে উত্তরা, গুলশান, ধানমন্ডি বিভিন্ন জায়গায় বাড়িঘর করে তারপরে এখন এসে হঠাৎ করে চেয়ারে বসে গেছে। তারা তো জানে না যে এই বিপ্লবটা কিভাবে হয়েছে, কাদের রক্ত গেছে। কিছুই জানে না তারা। তারা তাদের মতো করে আলী ইমাম মজুমদার সব জায়গায় নাক গলাচ্ছে। পুলিশ থেকে শুরু করে সব নিয়োগে তারা নাক গলাচ্ছে। এখন এই লোকগুলো যে এইখানে আছে এদের ব্যাপারে কথা বলবে কে? এদেরকে তো ফোর্স করতে হবে। সেই ফোর্স করার জন্য একটা ফোর্স এই দেশে দরকার। এখন সেটার জন্য আমরা মনে করি যে আমাদের একটা প্ল্যাটফর্ম থাকা দরকার। আমি, মিনার ভাই, অনুপ সারোয়ার আর মাহমুদ ভাইয়ের সাথেও কথা হয়েছে। মুশফিক ফজল আনসারী থেকে শুরু করে আমাদের শফিক রহমান সবার সাথেই কথা হয়েছে। আমরা যেটা করতে চাচ্ছি যে একটা বৈষম্য বিরোধী গণমাধ্যম পরিষদ তৈরি করব। এটার নামটা এক্সাক্টলি এইটাই হবে কিনা সেটা নিয়েও আমাদের এখনো আলোচনা হয় নাই পুরোপুরি। তবে মোস্ট প্রবাবলি এই নামটাই বোধহয় থাকবে। আমাদের এই সংগঠন, এই ব্যানারে আমরা কারো বিরুদ্ধে কোনো কিছু না। যে সার্জিসরা যে আন্দোলন করছে আমরা তাদের সাথেও আছি।
আমরা এখানে শরীফ ওসমান ভাই আছেন, ওসমান ভাইদের যে ইনকিলাব সেটার সাথেও আছি। আমরা এক একজনের পরিপূরক। বিশেষ করে আমাদের যে দায়িত্বটা থাকবে, গণমাধ্যম যারা যেসব মালিকরা এখন পরিচালনা করছেন, সেই মালিকরাও ঠিক ওই গাধার মতোই সুরসুরি অনুভব করছেন। তাদেরকে বলা হচ্ছে বারবার আওয়ামী লীগের দালালরা এখানে বসে আছে। এখন পর্যন্ত বসুন্ধরাকে পরিচালনা করছে নঈম নিজাম। তারপরে বৈশাখী টেলিভিশন পুরোটা এই ভারতীয় রয়ের ইয়েরা বসে আছে। আপনার কালবেলার যেই সন্তোষ শর্মা, সে সরাসরি বিভিন্ন রিমান্ডের ভেতরে আমি অন্তত 5 জন আলেমের সাথে কথা বলেছি। 5 জন আলেম একই কথা বলেছেন যে সন্তোষ শর্মা নিজে তাদের রিমান্ডের সময় ওখানে ডিবি অফিসে উপস্থিত থাকতেন। সো এরা এখনো এখানে বসে আছে। এই সময় ইসলাম, ওইদিকে রাহুল রাহা বলা হচ্ছে যে তাকে বের করে দেওয়া হচ্ছে। রাহুল রাহা এখনো তাদের অফিসের গাড়ি ব্যবহার করছে। কালকেও তাকে তার গাড়ির স্টিকার সহ গাড়িতে একজন দেখেছে। এরকম এই যে একটা বিশাল চক্র, তারা মনে করছে যে কয়দিন পরে স্বাভাবিক হয়ে যাবে। এই স্বাভাবিক অবস্থা বাংলাদেশে আসতে দেওয়া যাবে না। সো আমরা মনে করি আমাদের একটা প্ল্যাটফর্ম থাকা দরকার, যে প্ল্যাটফর্ম প্রথমে তাদের সাথে কথা বলবে, মালিক পক্ষের সাথে। মালিক পক্ষ যদি না শুনে, তাহলে কেমনে শোনাইতে হয় সেই ব্যবস্থা করতে হবে। আমরা যদি আমাদের জায়গা থেকে বলি, শুধু আজকে এখানে নয়, আসলে বেশ কিছুদিন ধরে, 1 মাস হয়ে যাওয়ার পর থেকে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলছি, ইভেন আমি আমার জায়গা থেকে অনেকবার বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আসলে যেই জায়গাটিতে দেখতে চাই, যেই ফর্মে দেখতে চাই, ছাত্র জনতার যে স্পিরিট ছিল, ওই স্পিরিট কিংবা আমাদের ভিতরে যে অন্যরকম একটা তেজ ছিল, যেটি নিয়ে আমরা সেই 6 জুন থেকে শুরু করি 5ই অগস্টের এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটিয়েছি, সেই স্পিরিটটা কেন যেন আমরা চাল চলনে, কথাবার্তায়, আঙ্গিকে কিংবা কাজের মাধ্যমে স্টিল অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের যারা উপদেষ্টা রয়েছেন তাদের মধ্যে দেখতে পাচ্ছি না। ইভেন আমরা এটাও কথা বলেছি যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হিসেবে যারা এসেছেন, খুবই ভালো তাদের এই অভিজ্ঞতা রয়েছে, খুবই ভালো তাদের বিভিন্ন জায়গায় যে সৎ কিংবা তাদের যে অন্য ক্ষেত্রে তাদের একটি সম্পৃক্ততা জনমানুষের সাথে, সেটি ছিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে আমাদের কাছে সেটি হচ্ছে যে তারা আসলে যেই আমরা আমাদের জায়গা থেকে স্পিরিট বা তেজ নিয়ে রাজপথে পুরো বাংলাদেশের ছাত্র জনতা এই আন্দোলনটি করেছে, একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, ওই তেজোদ্দীপ্ত মনোভাব কথা এবং কাজের মধ্যে তাদের মধ্যে ওইভাবে দেখা যায় না। ইভেন আমরা আমাদের কিছু উপদেষ্টাকে দেখেছি যারা এই সরকার আসার পূর্বে পুরো গণমানুষের সম্পৃক্ততা, সোশ্যাল মিডিয়া আসা থেকে শুরু করে সব জায়গায় খুব বেশি অ্যাক্টিভ ছিল, কিন্তু এখন তাদেরকে আপনি 7 দিনও একদিন খুঁজে পাবেন না। সেই জায়গায় আসলে আমরা আমাদের যে চার্মের যে বিষয়টি ছিল বা তরুণ প্রজন্মের যে নতুন করে একটি প্রত্যাশা ছিল, সেই জায়গায় আমরা একটি বিস্তর একটি ফারাক দেখতে পাই। এবং তারা যে কি কাজগুলো করছে, এই কাজগুলো কেন যেন তারা বলার জন্য আমাদের যে মিডিয়ার ভাইদের সামনেও আসতে চাচ্ছেন না। তারা কি কাজ করছেন, কিভাবে চলছে, কি ইমপ্রুভ হচ্ছে, এটিও তো আমাদের বলা প্রয়োজন। কারণ আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই যে সমন্বয়কের জায়গাটি বলুন বা অর্গানাইজারের জায়গাটি বলুন, এই জায়গাটিতে কাজ করেছি, আমাদেরকে তো মানুষ প্রশ্ন করে। আমরা সরকারে নেই, এটা সত্যি, কিন্তু মানুষের কাছে তো এই দায়বদ্ধতাটুকু রয়েছে। কারণ এই প্ল্যাটফর্ম ছাত্র জনতার যে রায়, সেই রায়ের ভিত্তিতেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। কিন্তু এখানে যে সমস্যাটি রয়েছে, তারা কি করছে, তারা এটি যেমন নিজেদের জায়গা থেকে প্রকাশ করছে না। আমরা যখন তাদের সাথে গিয়ে বিভিন্ন ভাবে কথা বলার চেষ্টা করি, এটি দেখা যায় হয় আমরা তাদের সাথে ঠিকমতো কথা বলার সুযোগটি করতে পারি না, কিংবা করতে পারলে উপযুক্ত বা প্রত্যাশিত যে উত্তরটি সেটি আমরা পাই না। সেই জায়গায় আসলেই আমাদের যে প্রত্যাশা ছিল, এটি সত্যি যে 16 বছরের যে স্ট্রাকচার বা যে আসলে করাপশন সিস্টেম গুলো যেভাবে ধ্বংস হয়েছে, আমরা চাইলেই 2 মাসে ওই সিস্টেমটিতে একদম দৃশ্যমান উন্নতি দেখতে পাবো না, কিন্তু একটি গ্র্যাজুয়াল তো ইমপ্রুভমেন্ট আমাদের চোখে পড়তে হবে। সেই জায়গা আসলে আমার জায়গা থেকে স্টিল আমার মনে হয় যে আসলে আমরা আমাদের ওই জায়গাগুলোতে, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এমন মানুষদের প্রয়োজন যারা কাজে আমরা ফিল্ডে দেখবো যে এক জায়গা থেকে আরেক জায়গা তারা মানুষের কাছে ছুটে যাচ্ছে, তাদের মধ্যে ওই স্পিরিটটুকু রয়েছে, তারা সেটি মানুষের সাথে এই কমিউনিকেশনটি করছে, তারা যে কাজগুলো করছে এটি মানুষের সামনে তুলে ধরছে। সেই জায়গায় আমরা একটি ল্যাগ দেখি এবং আমরা অবশ্যই চাই এই জায়গা থেকে তাদের অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে। যদি না দাঁড়ায়, তাহলে যে আস্থার জায়গাটি থেকে তাদেরকে ওই গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয়েছে, সেটির প্রত্যাশা তারা পূরণ করতে পারবে না। এবং মানুষের কাছে অবশ্যই এটার জন্য তারা যে ভিন্ন একটি নেতিবাচক চরিত্রে বাকি সময়টিতে এই বাংলাদেশের পার্সপেক্টিভে প্রদর্শিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো সার্জিস, বলা হয়ে থাকে যে এইসব উপদেষ্টাদেরকে ছাত্ররাই আসলে নির্বাচন করেছে, ছাত্ররাই তাদেরকে মনোনীত করেছে উপদেষ্টা বানানোর জন্য। যেমন ডক্টর ইউনূসের ব্যাপারটা আমরা জানি যে আপনারাই তাকে রাজি করিয়েছেন, কিন্তু অন্যান্য উপদেষ্টারও বলা হচ্ছে যে আপনারা তালিকা দিয়েছেন, আপনাদের মনোনীত উপদেষ্টা এরা। আসলে কি তাই? আপনারা কোন ক্রাইটেরিয়া এদেরকে উপদেষ্টা বানালেন বা মনোনয়ন করলেন?
একেবারে এনজিও থেকে আমার জায়গা থেকে একটি কথা আমি স্পষ্ট করে বলতে চাই যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ক্ষেত্রে যদি আমরা বলি, তার ক্ষেত্রে এটি ঠিক যে আমরা ওই মুহূর্তে যারা আমরা ছিলাম, আমরা সকলে বসে এটি চিন্তা করেছি এই মুহূর্তে আমাদের এমন একজন ওই প্রধান উপদেষ্টার জায়গায় প্রয়োজন, যেই মানুষটি আসলে যাকে নিয়ে বিভিন্ন মহলের যে অভিযোগের ভিত্তি কিংবা বিভিন্ন মহল থেকে বিভিন্ন ভাবে আসলে বাধা দেওয়ার বিষয়টি ওই গুরুত্বপূর্ণ জায়গাটিতে সেটি যেন না থাকে এবং সর্বজন গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক ভাবে তার যেন ওই স্বীকৃতিটুকু থাকে। কারণ এটা সত্যি যে অভ্যুত্থানের পরবর্তীতে যে পাল্টা অভ্যুত্থান হওয়ার একটি সম্ভাবনা থাকে, এবং এটাও তো সত্যি যে যেই দোসররা আসলে বিভিন্ন সংস্থার নামে বিভিন্ন ভূমিকায় বিভিন্ন দেশের প্রভাবে প্রভাবিত হয়ে ওই সময়টুকুতে চেয়েছিল যে এই যে একটি ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে এবং নতুন বাংলাদেশ এসেছে, এটার জন্য স্থায়িত্ব না থাকে, সেই জায়গায় তার মতো একটি ফেসকে আমরা উপযুক্ত মনে করেছিলাম এবং ওই জায়গাটিতে আমরা আমাদের জায়গায় একমত হয়েছিলাম। এবং বাংলাদেশের অন্যান্য যারা রাজনৈতিক দল ছিল তাদের সাথে কিন্তু কথা বলা হয়েছে, আমাদের লিয়াজু কমিটি সেই জায়গাগুলোতে কথা বলেছে এবং তারাও একমত হয়েছিল ওই জায়গাটির ক্ষেত্রে। এবার বাকি যে জায়গাগুলো সেগুলোর ক্ষেত্রে যদি বলি, সেই জায়গায় একদম এটাই সত্যি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আসলে লিস্ট এসেছিল উপদেষ্টা মহলে কাকে বসানো যায়, সেটা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসেছিল, যারা ছাত্র আন্দোলনকারী ছিল সমন্বয়কারী ছিল তাদের জায়গা থেকে ছিল, কিংবা বাংলাদেশের সুশীল সমাজ বুদ্ধিজীবী সমাজ সকলের জায়গা থেকে লিস্ট এসেছিল। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিছু কিছু নামের ক্ষেত্রে কোন নির্দিষ্ট একটি গ্রুপের সরাসরি না ছিল যে এই নামটি সেখানে থাকতে পারে না, আবার কিছু কিছু জায়গায় এমন ছিল যে এই নামটির ক্ষেত্রে অনেকের পজিশন নিউট্রাল। সেই জায়গা থেকে একটি ব্যালেন্স প্রক্রিয়ার মাধ্যমে কখনো এটি সত্যি নয় যে সবাইকে ছাত্র আন্দোলনকারীরা কিংবা সমন্বয়কারীরা বসিয়েছে, বিভিন্ন স্টেক হোল্ডারের মতামতের ভিত্তিতে, এবং যাকে নিয়ে কমপ্লিটলি এরকম একটা অ্যালিগেশন ছিল না যে তাকে বসানো যাবে না, সেই সার্বিক বিষয়গুলো ইভেন এখানে যারা যিনি আমাদের প্রধান উপদেষ্টা রয়েছেন তার জায়গা থেকেও কাকে নিয়ে কাজ করবেন এই জায়গাটিতে নিয়েও কিছু মতামত ছিল। সামগ্রিক বিষয়ে যেই নামগুলোতে নিয়ে আসলে এই বিষয়টি ছিল যে এই নামগুলো নিয়ে কাজ করা যেতে পারে এবং স্ট্রিক্টলি এই নামগুলোর বিরুদ্ধে কোনো এলিগেশন নেই, সেই নামগুলো সেখানে গিয়েছে এবং সার্বিকভাবে এই উপদেষ্টা পরিষদ যেটি সেটি তৈরি হয়েছে। কিন্তু এটি তো সত্যি যে চিরন্তন কোনো পদ নয়, এই পদটি যেমন ছাত্র জনতার রায়ের ভিত্তিতে ওই মানুষটিকে ওই পদে বসানো হয়েছে, ঠিক আমরা একইভাবে বিভিন্ন অলরেডি উদাহরণ সৃষ্টি হয়ে গেছে যারা জনগণের মতের প্রতিফলন ঘটায়নি তাকে সেই পদ থেকে অন্য পদে স্থানান্তর করা হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি ওই জায়গাটিতে বসে এখন যারা জনগণের মতের প্রতিফলন ঘটাচ্ছে না, যারা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করছে কিংবা যাদের উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা, ভবিষ্যতের আখের গুছানো, আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি ছাত্র জনতা এই জায়গায় সর্বোচ্চ প্রতিবাদটুকু জানাবে এবং যদি প্রয়োজন হয় নির্দিষ্ট কোনো মানুষ যাকে অপরচুনিটি দেওয়া হয়েছে সেটির উপযুক্ত ব্যবহার তিনি করতে পারছেন না, ব্যক্তি স্বার্থে ব্যবহার করছেন, সেটির জন্য আমাদের প্রতিবাদ করা, রাস্তায় নামা থেকে শুরু করে যেটির প্রয়োজন হয় বাংলাদেশের ছাত্র জনতার রায়ের ভিত্তিতে এবং 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের স্পিরিটের ভিত্তিতে আমরা সেই কাজটি আবার করতে প্রস্তুত আছি। আমি মনে করি যে আপনাদের আরেকটু ওয়াচডগের যে ভূমিকা আপনারা আছেন সেটি আরেকটু কঠোর হওয়া উচিত, কারণ সময় চলে যাচ্ছে, কারণ মানে আনলিমিটেড টাইম কিন্তু এই সরকারকে কেউই দিবে না। আমরাও অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের জায়গা থেকে অন্তত প্রথম 1-2 মাস অবজার্ভ করছিলাম যে যেই একটি মানে আমাদের তো সমূলে উৎপাদন করতে হবে একটি ব্যবস্থা এবং তাদের ওই জায়গা থেকে নতুন করে গোড়া থেকে শুরু করতে হবে, সেই জায়গায় আমরাও 1-2 মাস আসলে অবজার্ভ করেছি, আমরা তাদের অবস্থাটি দেখেছি এবং এই কারণে কিন্তু প্রথমে আমরা ওইভাবে প্রশ্ন করা শুরু করিনি, কিন্তু এখন আমাদের মনে হচ্ছে যে আমাদের আসলে ওই যে ছেড়ে দিয়েছি বা ওই যে এত অবজার্ভ করা এই বিষয়টি থেকে এখন প্রশ্ন করা শুরু করতে হবে এবং এই প্রশ্নের ভাষা, প্রশ্নের যে সাউন্ড এটি ডে বাই ডে আরো স্ট্রিক্ট হবে, আরো সাউন্ড যেটি সেটি আরো বাড়তে থাকবে, সেই জায়গা আমরা আপনাদেরকে নিশ্চিত করতে চাই এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে বাংলাদেশের যারা মানুষ রয়েছে বাংলাদেশি রয়েছে তাদেরকে নিশ্চিত করতে চাই। কনক ভাই ধরেন বক্তব্য শুনছিলাম, আমি খুব অবাক হলাম যে সার্জিস আলমের এত অভিযোগ, এটা আমাকে খুব অবাক করলো যে তাহলে আমরা মানে কার অপেক্ষায় আছি। আমি তো মনে করতাম যে হয়তো সার্জিসটা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং ওনাদের পছন্দের লোকজনই হয়তো কাজ করছে। আমি না প্রথম আমাকে আপনি বক্তব্য দিতে দিয়েছেন যখন, তখন আমার মনে হচ্ছিল যে আমার কথাগুলো শুনে হয়তো সার্জিস কিছুটা রাগ করবে কিনা, হ্যাঁ, যে ইজাজ ভাই আমাকে ডাকলো এখানে ডেকে এইভাবে কথাবার্তা বলছে। তো মানে মানে আমি জানি না যে আমার এখন মনে হচ্ছে কি জানেন, বাংলাদেশে 5 তারিখ থেকে আজ পর্যন্ত যেই সময়টা, এই সময়টা শুধুই মাত্র আওয়ামী লীগকে কিছুটা প্লেস করে দেওয়ার জন্য একটা কার্যক্রম চলছে, এর বাইরে আর কোনো কিছুই হচ্ছে না। আপনি যদি যেই ছাত্ররা নিহত হয়েছে
5 লাখ টাকা করে তাদের দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো। 5 লাখ টাকা করে কিসের জন্য? বাংলাদেশে প্রতিদিন রিজার্ভ বাড়ছে। যদি আমি বলেছি, এর আগেও বলেছি যে যদি প্রয়োজন আমাদের কাছে টাকা চান, আমরা ফান্ড কালেক্ট করব। আমরা প্রতিদিন অন্তত একটা দেশ থেকে 10 কোটি, 15 কোটি, 20 কোটি যা প্রয়োজন হয় আমরা টাকা পাঠাবো। বাংলাদেশের মানুষ রক্ত দিতে শিখেছে, টাকা পয়সা তাদের কাছে কিছুই না। তো আমি যদি নাকি মনে করি যে এই সরকার যে অবস্থার ভেতরে আছে সেই অবস্থায় থেকে তারা আসলে বাংলাদেশের মানুষের জন্য কিছু করতে চায়, তাহলে এই সার্জিস আলমরাই তো সবচাইতে সবার সামনে ছিল। তাদের কথাই যদি শোনা না হয়, তাহলে সরকার শুনছে আসলে কার কথা? আপনি দেখেন মাহমুদুর রহমান আজকে যে অবস্থার ভেতরে, মাহমুদুর রহমানকে নিয়ে কেন কথা হবে না? মাহমুদুর রহমান কেন সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবে না? মাহমুদুর রহমানকে নিয়ে ত্রিমুখী একটা সমস্যা তৈরি করা হয়েছে। এক হচ্ছে এই যে সাংবাদিকতায় গণমাধ্যমে যারা আছে সেই সাংবাদিকরা তো এতদিন মাহমুদুর রহমানকে দেখতে পারে নাই। এইটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে এখন যারা উপদেষ্টা আছে তাদের ভেতরে অনেকের ধরেন পেটে লাথি পড়বে। কারণ মাহমুদুর রহমান তো এখন সত্য কথা বলবে, যা সত্য সেটা লিখতে যাবেন, অথবা তিনি উপদেষ্টার পদেও যেতে পারেন। এসব নিয়ে তাদের ভেতরে একটা সমস্যা তৈরি হতে পারে। আলী ইমাম মজুমদারদের এই একটা সমস্যা আছে। আর ভারতের সমস্যা তো আছেই। তো আপনি সব জায়গাগুলোতে যদি এখন দেখেন, এখনো পর্যন্ত কিন্তু এই ভারতই বসে আছে। আমি যখন কথা বলছিলাম শুনছিলাম যখন, ওই সময় আমাকে একজন কয়েকটা লিঙ্ক পাঠালো। আমি লিঙ্কটা আগেই চেয়েছিলাম, সেই লিঙ্কগুলো পাঠালো যে কোন কোন টেলিভিশন পত্রিকা আজকে নিউজ করেছে যে পাহাড়ে একজন শিক্ষককে গণধোলাই দিয়ে মারা হয়েছে। কেন জানেন? ওই শিক্ষক নাকি একজন পাহাড়ি মেয়েকে ধর্ষণ করছিল। আমি এখন পর্যন্ত সময় টেলিভিশন আর হচ্ছে কালবেলা এই দুইটা নিউজের লিঙ্ক দেখলাম। সময় টেলিভিশনের এত সাহস, এখনো পর্যন্ত তারা কমল দেখে তাদের টেলিভিশনের সাথে রেখেছে। তারা এখন নিউজ করেছে যে একটা মেয়েকে গণধর্ষণ, একজন শিক্ষক মারা গেল। টেলিভিশনের কোথাও আমি কোনো বক্তব্য পেলাম না, কারো কোনো অভিযোগ পেলাম না। ওই শিক্ষকের পরিবার কিংবা ধর্ষিতার পরিবার কারো কোনো অভিযোগ নাই। কতগুলো পাহাড়ি চাকমা তারা পাহাড়িরা তারা মারছে। এই পাহাড়ে যারা উদ্বাস্তুর মতো যারা এখানে বিভিন্ন সময় এসে ঢুকে পড়ে তারপর এখন নিজেদেরকে আদিবাসী তারপরে বাংলাদেশী মনে করছে, তারা আদিবাসীও না, উপজাতীয় না, বাংলাদেশীও না। এরা এখানে এসেছিল, এদেরকে ওইখান থেকে তাড়াই দিতে হবে। যত দ্রুত তাড়ানো যাবে পাহাড় তত দ্রুত স্বাভাবিক হবে। তারা আজকে তাকে গণধোলাই দিয়ে মেরেছে। আমাকে যে লিঙ্কটা পাঠিয়েছে সে ওইখানে থাকে। সে বলছে যে ভাই এই শিক্ষক অত্যন্ত সম্মানিত একজন মানুষ। সে এই পাহাড়িদের বিরুদ্ধে কথাবার্তা বলতো। পাহাড়ি যে বাংলাদেশিরা যারা ওইখানে আছে তাদের বিভিন্ন অধিকার নিয়ে তিনি কাজ করতেন। তাকে গণধোলাই দিয়ে আজকে মারা হয়েছে। বাংলাদেশের টেলিভিশন আজকে নিউজ করেছে যে ধর্ষণের দায়ে গণধোলাই দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এটা হচ্ছে আমাদের গণমাধ্যম। এর কারণ কি? এর কারণ হচ্ছে কালবেলা এখনো সন্তোষ চালাচ্ছে, এই সময় টেলিভিশন এখন রয়ের দ্বারা পরিচালিত হচ্ছে। এই কারণে এইসব সংবাদ হচ্ছে। এখন আমি তো আর আমার পক্ষে তো আর সব বিষয় নিয়ে কথা বলা উচিত না, কথা বলা সম্ভব না। আমি মনে করি গণমাধ্যম ঠিক হওয়া সবার আগে প্রয়োজন। এবং আমি বলবো সবশেষ কথা যেটা, যে অন্য সেক্টর এগুলোকে এমনিতেই ঠান্ডা করা যাবে। আগে গণমাধ্যমের কথা বলে নেই। গণমাধ্যমে এখন পর্যন্ত যারা আছেন, যদি জাঙ্গা টাঙ্গা নিয়ে যদি মান সম্মান নিয়ে যদি রাস্তায় বাইর হইতে চান, তাহলে আগে থেকে ভাইগা পড়েন। আর যদি নাকি আপনাদেরকে বের করতে হয়, তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে। সেটার জন্য কেউ দায়ী থাকবে না। আর যদি আমরা এটা করবো দেখে যদি কেউ আবার এখানে সুশীলগিরি মারাইতে আসেন না, এটা আইন শৃঙ্খলা হোক আর যেই হোক, যে অথরিটি হোক, মারাইতে আসেন না, আমরা কিন্তু এখনো নিউ ইয়র্কে আছি, এটা মাথায় রাখতে হবে। সো এত ফাল পাড়ার কিছু নেই। আমরা যা চাই সেটা ন্যায্য জিনিস চাই, জনগণ যেটা চায় সেটা চায়। কিন্তু আসিফ নজরুল উনি রাজাকারদের দালালে পরিণত হয়েছেন সম্পূর্ণভাবে, তাই তার সম্পর্কে জানার প্রয়োজন আছে। উইকিপিডিয়াতে আপনারা যদি সহজ করে সার্চ দেন, পৃথিবীর কোন রাজনৈতিক নেতার তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থাকবে না এটা হয় না। দেখবেন যে সবাই আর্লি লাইফ এডুকেশন এর সম্পর্কে থাকে, কিন্তু আসিফ নজরুলের বাবার পরিচয়, মার পরিচয় কিচ্ছু জানবেন না। এখন বলতে পারেন হয়তো উল্লেখযোগ্য কিছু নেই, ভারতের রাষ্ট্রপতি ছিলেন আবুল কালাম। ওনার জন্ম কিন্তু খুব একটা সাধারণ পরিবারে হয়েছে, কিন্তু ওনার সম্পর্কে আমরা জেনেছি। উল্লেখযোগ্য কিছু না থাকলে গর্বিত হওয়ার কিছু থাকবে না তা তো না, কিন্তু যদি লুকোনোর কোনো কিছু থাকে সমস্যাটা সেখানে। আসিফ নজরুলের লুকোনোর কোনো কিছু আছে কিনা? আসিফ নজরুলের বাবার নামটিও নেই কোথাও। তাকে প্রচলিত নামে যা ডাকা হয় তার বিশেষ করে হোমনা এলাকায়, সেটা হচ্ছে মেডু দালাল। কেন দালাল? কিসের দালাল? কি দালালি করতেন উনি? বিচারপতি মানিক লোকটা খুব বাজে লোক ছিলেন, আমি ওর একেবারে পছন্দ করতাম, কালা মানিক আর কি যেটা। কিন্তু ওনার গায়ে হাত তোলা হয়েছিল কোর্টে, এটা আমি কন্ডেম করেছি, জঘন্য কাজ হয়েছে, জঘন্য। যাই হোক, উনি কিন্তু একবার চ্যালেঞ্জ করেছিলেন যে আসিফ নজরুলের বাবা ছিল রাজাকার এবং আসিফ নজরুল বিহারি পরিবার। সত্যতা কতখানি? আসিফ নজরুল 3 ভাই 2 বোনের সংসার। ছোট বোন এবং ভাই টিপু তারা পোস্তাগোলায় থাকে। তার বড় ভাই মারা গেছেন, তার ছোট একটা বোন অনেক ছোট কালে মারা গেছে। তার মার সাইড
তারা বিহারি কিনা এটা বুঝতে হলে আপনার এলাকায় জিজ্ঞেস করুন, তার পরিবারের কে চেনে যারা তারা তাদেরকে জিজ্ঞেস করুন। তারা ব্যক্তিগতভাবে একে অপরের সাথে পারিবারিক ক্ষেত্রে উর্দু ভাষায় কথা বলতে, অতএব তার মার সাইড বিহারি, এতে কোনো সন্দেহ নেই। আমি জিজ্ঞেস করতে পারি তার পরিবারের সঙ্গে যারা কানেক্টেড। এখন পরিবারের বাবার সাইডের ব্যাপারটা, বাবার কবর আজিমপুরে, ওনার বাবা পরিবারের সাথে আসিফ নজরুলের কখনো কোনো সম্পর্ক ছিল না। আসিফ নজরুল দেখবেন কোথাও কখনো কোনো অবস্থাতেই বাবার ব্যাপারে তার পরিবারের রুট সম্বন্ধে উনি বলবেন না। এমনকি তার এলাকায় হোমনা গিয়েও আপনি সার্চ করতে পারেন, কিছু বের করতে পারেন, দেখেন গিয়ে দেখবেন যে ওনার সম্পর্কে কিছুই জানতে পারবেন না, নাথিং। ওনার বাবার সাইডের কারো সাথে ওনার কোনো সম্পর্ক নেই। আমি জানতে চাই আসিফ নজরুলের বাবা কে ছিলেন, কি করতেন, চাচা কে ছিলেন, ফুপু কে, জানা, কৃষক হোক, রিক্সা চালক হোক, উই ওয়ান্ট টু নো। রহস্যটা এখানে। আসিফ নজরুল কখনো স্বাধীনতার পক্ষে শক্তি ছিলেন না। উনি ওই ঘাতক দালালের নির্মূল কমিটি এগুলোর সাথে উনি যে আদালত, গণ আদালত এগুলোর সাথে উনি যুক্ত হয়েছিলেন। যেমন যুক্ত হয়েছিলেন ওই সময় অনেকের ভিতরে জেরাই খান পান্না স্যার। আসিফ নজরুল ঢুকেছিলেন শুয়ে ঢুকে ফাল হয়ে বেরোতে। উনি জাহানার ইমামকে বিট্রে করে সমস্ত নথি রাজাকার পরিবারের আমাদের শিক্ষক এরশাদুল বারীর কাছে হ্যান্ড ওভার করে উনি ওনার কাছ থেকে স্কলারশিপ কনফার্ম করে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে উনি চলে গেছিলেন লন্ডনে। এ হচ্ছে আসিফ নজরুল। আমরা জানতে চাই যে খন্দকার মুস্তাকের বন্ধু তারারজুন ঠাকুরের সাথে ওনার পরিবারের কি সম্পর্ক, আমরা জানতে চাই। উই ওয়ান্ট টু নো, জানা দরকার আছে। আসিফ নজরুল কি আমাদেরকে বলবেন? এর আগে আপনাদেরকে যেই তথ্যগুলি দিয়েছি সেই তথ্যগুলি সব চ্যালেঞ্জ করা। আসিফ নজরুল পারলে সেই চ্যালেঞ্জগুলি মিথ্যা বলুক বা আমার সাথে উনি কথা বলুক, একদম 100% প্রমাণ করে দেবো যা যা বলেছি। আসিফ নজরুল কখনো স্বাধীনতার পক্ষে শক্তি ছিলেন না। উনি গোপনে কাজ করেছেন। 11-র পরে বিভিন্ন এনজিওর নাম করে উনি কয়েকবার পাকিস্তান ট্রাভেল করেছিলেন। কেন কি আসিফ ভাই, কেন ডিটেলস বলেন তো, কেন আপনি পাকিস্তান ট্রাভেল করেছিলেন কয়েকবার? সেগুলো জাতি জানতে চায়, বলেন তো। আসিফ নজরুল দেশদ্রোহী না দেশপ্রেমিক, উনি কি রাজাকারের পক্ষে শক্তি নাকি? নিজেকে জিজ্ঞেস করুন। রবীন্দ্রনাথকে উনি হত্যা করতে চান, রবীন্দ্রনাথের কালচার। কারণ কি? কারণ 60 দশকের শেষের দিকে পাকিস্তানিরা তাই করতে চেয়েছিলেন, উনি তাই করতে যাচ্ছেন। এখন উনি দুদিন পরে আইন করবেন, আরে ভাই দেখতে থাকেন, জাতীয় সঙ্গীত পরিবর্তন আসবে, পতাকায় পরিবর্তন আসবে, দেখতে থাকেন। দিস ইজ দেয়ার প্ল্যান। তারা নিজেদেরকে ইন্টারিম গভর্নমেন্ট মনে করে না, তারা নিজেদেরকে একেবারে সরকার মনে করে। বিভিন্ন ভাবে তা প্রকাশ পাচ্ছে। তারা জিহাদ করতেই ক্ষমতা এসছে। আসিফ ভাই, দেশের আর ক্ষতি করেন না। আমি চাই না আপনাকে আরো উন্মোচন করতে। দেশের আর ক্ষতি করেন না। আপনার আত্মীয় স্বজন সবাই স্বাধীনতার বিরোধী ছিল, আপনার বাবাও ছিল, যে কারণে বাবার পরিচয় দিতে লজ্জাবোধ করেন, মার পরিচয় দিতে লজ্জাবোধ করেন। এবং আপনি ব্যক্তিগত জীবনে একজন বদমাশ, সেটা প্রমাণ এর আগের পর্বে দিয়েছি, প্রয়োজনে আরো দেব। আপনি পদত্যাগ না করা পর্যন্ত, আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে সরকার থেকে না বের করে দেওয়া পর্যন্ত আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে বহিষ্কার করতে হবে। ওনার জন্ম তারিখও মিথ্যা। 1966 সালের জানুয়ারিতে ওনার জন্ম, এটা উনি দাবি করেছেন, মিথ্যা কথা। উনি 1982-তে উনি আমার চেয়ে, আমার যতটুকু মনে করে 3 বছর, কবের পক্ষে 3 বছর